সো আজকের টপিক হচ্ছে যে আমরা এলএফআই বা লোকাল ফাইল ইনক্লুশন ভার্নাবিলিটিটা দেখব। এই ভার্নাবিলিটিটা সাধারণত কি এটা বলি। ধরুন লোকাল ফাইল ইনক্লুশন ভার্নাবিলিটি হলো যে আপনার এই ভার্নাবিলিটি যদি কোনো ওয়েবসাইটে থাকে আপনি ওই ওয়েবসাইটের সার্ভারের ফাইলগুলো রিড করতে পারবেন। যে কোনো ফাইল আপনি রিড করতে পারবেন, এডিট বলেন, আপনি একদম রিভার্সাল নিতে পারবেন যদি এই ভার্নাবিলিটি থাকে। এই ভার্নাবিলিটি আপনার বড় বড় ওয়েবসাইট লাইক আপনার ওয়ার্ডপ্রেস বা আদার্স যে বড় বড় যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলোতে অনেক পাওয়া যায়, বিভিন্ন ভার্সনে পাওয়া যায়, থিমস প্লাগইনেও পাওয়া যায়। আবার এইদিকে আপনি যদি বলেন যে ইন্টেল বা বিভিন্ন ধরনের যে আপনার বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো আছে, এগুলোর ক্ষেত্রেও আপনার দেখবেন যে তারা বড় বড় বাউন্টি দিচ্ছে। বাগ বাউন্টির আপনার অন্যতম বাউন্টি পাওয়ার মতো অন্যতম একটি বাগ হচ্ছে আপনার এলএফআই বা লোকাল ফাইল। রেকর্ড কি হচ্ছে? জি ভাই, রেকর্ড হচ্ছে। ভাইয়া এলএফআই পুনরূপ কি লোকাল ফাইল ইনক্লুশন দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে না? হুম 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 এখন দেখা যাচ্ছে। লোকাল ফাইল ইনক্লুশন হচ্ছে এলএফআই এর পুনরূপ। এটার সাথে আপনার যে ফাইল ইনক্লুশন ভার্নাবিলিটির একটা পার্ট। এখানে আপনার একটা সার্ভারের আপনি যে কোনো ফাইল আপনি রিড করতে পারেন এক্স্যাক্টলি এই ভার্নাবিলিটিটা কীভাবে কাজ করে। ধরেন আমরা যখন লিনাক্সের ফাইল সিস্টেম দেখছিলাম আপনাদের কিন্তু বলছিলাম যে দেখেন ভাই এটার ভিতর এই ফাইলগুলো থাকে, এই ফাইলগুলো সেন্সিটিভ। আমরা মনে আছে কিনা আমরা ইটিসি পাসওয়ার্ড নামক একটা ডাইরেক্টরি ঢুকছিলাম, ঢোকার পর বলেছিলাম যে এখানে কিন্তু সেন্সিটিভ ইউজার ইনফরমেশনগুলো থাকে, কতগুলো ইউজার আছে লগগুলো ওখানে থাকে এক্স্যাক্টলি। সো এই জিনিসগুলা যদি আপনার কোনো সার্ভারের ক্ষেত্রে হয়, আপনি লোকাল ফাইল ইনক্লুশন ভার্নাবিলিটি টেস্টিংয়ের ক্ষেত্রে আপনি যদি এই ফাইলগুলো রিড করতে পারেন লাইক ইটিসি পাসওয়ার্ড বা ইটিসি শ্যাডো, এইসব ফাইলগুলোতে সেন্সিটিভ ইনফরমেশনগুলো থাকে, সার্ভারের কতগুলো ইউজার আছে, ইউজারের লগগুলো থাকে। সো এই ইনফরমেশনগুলো যখন আপনি রিড করতে পারবেন, রিড করার পর যদি আপনি কোনো ধরেন কোনো কমেন্ট বা কোনো কোড এক্সিকিউট করতে পারলেন বা কোনো ভার্সন আপনি বের করতে পারলেন পিএসপি বা সার্ভারের ভার্সন, সেক্ষেত্রে এটা ক্রিটিক্যাল এলএফআই ভার্নাবিলিটির পর্যায়ে পড়ে। সেক্ষেত্রে আপনি বিশাল বড় একটা বাউন্টি পাইতে পারেন বাগ হান্টিংয়ের ক্ষেত্রে। আর যদি পেন টেস্টের ক্ষেত্রে হয় তাহলে আপনি আপনার পেন টেস্টের রিপোর্ট অনেক ভ্যালুয়েবল হয়ে যাবে। সো আমরা তো বুঝলাম যে এক্স্যাক্টলি লোকাল ফাইল ইনক্লুশন ভার্নাবিলিটিটা এক্স্যাক্টলি আমাকে কী কী দেবে, আমরা কী কী করতে পারি। ভাইয়া প্লিজ একটু রিপিট করেন আরেকবার। আচ্ছা, এটা একটু বুঝে নেবেন যে লোকাল ফাইল ইনক্লুশন ভার্নাবিলিটি বা এলএফআই হচ্ছে এমন একটা ভার্নাবিলিটি যে ভার্নাবিলিটির মাধ্যমে আপনি সার্ভারের যে কোনো ফাইলকে আপনি রিড করতে পারবেন, ওপেন করতে পারবেন, লিনাক্সে কমান্ডের মধ্যে ডিলিটও করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। ইভেন আপনি এই ভার্নাবিলিটির মাধ্যমে রিভার্সাল পাবেন। রিভার্সাল তো বুঝে নিই আমরা। রিভার্সাল মানে কি? সার্ভার থেকে আমার একটা কানেকশন আসবে, আমি এখান থেকে রিসিভ করে সার্ভারের সব ফাইলগুলো আমি অ্যাক্সেস করব। এটা হচ্ছে রিভার্সাল। ওকে, সো এটা আপনি কিভাবে তাহলে রিড করবেন এটা বলছি। আপনার রিড করার জন্য আপনার সেন্সিটিভ যে সার্ভারের যে ফোল্ডারগুলো আছে, ফোল্ডারের ভিতরে যে ফাইল থাকে আপনার ইটিসি পাসওয়ার্ড, ইটিসি শ্যাডো, এইসব ফাইলগুলোর ভিতরে যায় আপনি জিনিসগুলো দেখতে পারবেন। দেখবেন বিভিন্ন ইউজার ইনফরমেশনগুলো থাকে ওখানে। সো আমি এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে। ভার্নাবিলিটি শুরু করার আগে দেখাচ্ছি যে আপনার ইউজার ইনফরমেশন। যেহেতু আমি শ্যাডোতে যাব, আমি একটু রুট ইউজারে চলে যাচ্ছি। ওকে, সো আমরা যদি কোনো ফাইল ওপেন করতে চাই তো সেক্ষেত্রে কি ইউজ করি? ক্যাট এনইটিসি পাসওয়ার্ড। দেখেন এখানে কিন্তু আপনার যেটা আমি বলেছিলাম একটু আগে যে আপনার একটা সার্ভারের যে ইনফরমেশনগুলো থাকে, ইউজারের ইনফরমেশন, বিন ব্যাশ ফাইলগুলো, এগুলো এখানে কিন্তু আপনার আছে। সো দেখতে পাচ্ছেন কিনা এখানে কিন্তু চলে আসে। তার মানে কি আমি এই এলএফআই ভার্নাবিলিটির টেস্ট করব হচ্ছে সার্ভারের ইটিসি পাস ডাব্লিউডি বা ইটিসি শ্যাডো। আপনি এখানে ক্যাট করে ইটিসি শ্যাডো দেখতে পারেন। ইটিসি শ্যাডো এখানে ইনফরমেশনগুলো চলে আসছে। হ্যাঁ, এখানে কথা হলো যে আপনার এই কমেন্টগুলো ট্রাই করবো যে সার্ভারের বিভিন্ন ফাইলের মাধ্যমে আপনার এই ফাইলগুলো রিড করার। আমি যদি রিড করতে পারি তাহলে কিন্তু আমি কিছু একটা এক্সিকিউট করতে পারবো। রিড করা মানে আমি সার্ভারের ওই ফাইলটা আছে, আমি চাইলে ওই ফাইলে কিছু এক্সিকিউট করা ট্রাই করতে পারি।
এটা এক্স্যাক্টলি লোকাল ফাইল ইনক্লুশন ভার্নাবিলিটির ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। সো সরাসরি আমি একটু মেটাসপ্লয়েটেবলে চলে যাচ্ছি। তবে আপনারা চাইলে আপনার যদি হোস্ট মেশিনে আপনার কিন্তু মেটাসপ্লয়েটেবলটাকে আপনারা রান করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা বার্ব সুইট যেটা প্রফেশনাল আমি দিয়েছিলাম ওটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। সো আমি মেটাসপ্লয়েটের ব্যাকএন্ডে রান করে নিয়েছি। সো আমি অ্যাক্সেস করতেছি। সো আমরা ডিবিডব্লিউতে যাব। সো লগ ইন করলাম, তবে সিকিউরিটি অবশ্যই লো করে নেব ফার্স্টের দিকে, আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি। অ্যান্ড আপনাদের এই কোর্সে মিডিয়াম সিকিউরিটি পর্যন্ত দেখানো হবে, কিছু কিছু হাই দেখানো ট্রাই করব, কিন্তু আপনাদের কোর্সে মিডিয়াম সিকিউরিটি পর্যন্ত কভার করা হবে মোটামুটি। সো এখন বলেন যে এখানে যে আমরা যে বাগটা খুঁজতেছি এই বাগটা কোনটা, এটা হচ্ছে আপনার ফাইল ইনক্লুশন। হ্যাঁ, ফাইল ইনক্লুশন দেখেন ভার্নাবিলিটি। এখন কথা হলো যে আপনি কিভাবে বুঝবেন যে একটা ওয়েবসাইট ফাইল ইনক্লুশন ভার্নাবিলিটির অন্তর্গত, আমরা কিভাবে বুঝবো? দেখে ইনিশিয়াল স্টেজে বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনারা যখন কোনো ওয়েবসাইটে যাবেন বিভিন্ন পেজ আপনারা ব্রাউজ করবেন, ব্রাউজ করে ভিউ করে দেখবেন যে ওই পেজগুলোতে কোনো ফাইল পিএসপি ফাইল আছে কি না, দেখাচ্ছে কি না। সো এটা কীভাবে বুঝবো আমরা? লাইক ধরেন জাস্ট অ্যান এক্সাম্পল, target.com এরকম কিছু থাকবে, থাকার পর ধরেন থাকলো যে এখানে পেজ ইকুয়াল any.php ফাইল ডট পিএসপি। আমি any.php ফাইল কেন রাখলাম? কারণ এখানে ইনিশিয়ালি একটা পিএসপি ফাইল থাকবে। যদি আপনারা কোনো ওয়েবসাইটে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস পান target.com লাইক www.google.com পেজ ইকুয়াল টু index.php include.php বা ধরেন যে কোনো কিছু home.php থাকতে পারে, হ্যাঁ এরকম কিছু যদি থাকে, তার মানে আপনি এখানে আপনার যে ডাইরেক্টরি সেন্সিটিভ ডাইরেক্টরি যেটা হচ্ছে etc/passwd এটা আপনি এক্সিকিউট করে ট্রাই করতে পারেন। যদি এটা আপনার ওখানে এক্সিকিউট হয় ওই ওয়েবসাইটে, তাহলে ওই ওয়েবসাইটটা LFI ভার্নারেবল। এটা তো বুঝতে পারছি, তাই না? কারো কনফিউশন? না ভাই, ব্যাক রিপিট করেন আরেকবার। ওকে, সেটা বললাম যে আপনার আমি কিভাবে বুঝবো যে একটা ওয়েবসাইট LFI ভার্নারেবল, মানে LFI ত্রুটিপূর্ণ ওয়েবসাইট। এটা বোঝার জন্য আপনার website.com থাকবে, তারপর এখানে পেজ বা যে কোনো কিছু থাকতে পারে, পেজ থাকতে পারে, আইডি থাকতে পারে, পেজিনা থাকতে পারে, নিউজ থাকতে পারে। এগুলা আমরা সামনে ডকিংগুলা দেখবো যখন আমরা সরাসরি লাইভ ওয়েবসাইট দেখবো নেক্সট ক্লাসে। আজকে আমরা ইনিশিয়াল ক্লাসে শুধুমাত্র এইভাবে বুঝবো যে target.com, দেন এখানে একটা প্যারামিটার থাকবে। এখানে অংশ কিন্তু দুইটা, একটা হলো ডোমেন আর একটা হলো যে আপনার প্যারামিটার। হ্যাঁ, আর প্যারামিটার পরে কি একটা ফাইল, মোট হলো কয়টা? তিনটা। একটা হচ্ছে ডোমেন থাকবে, দেন একটা আপনার প্যারামিটার থাকবে, প্যারামিটারের পর যে কোনো একটা পিএসপি ফাইল থাকবে, ম্যাক্সিমাম বেজে একটা পিএসপি ফাইল থাকবে। যদি এরকম কিছু থাকে, আপনার ইউআরএলটা যদি এমন মনে হয় যে google.com পেজ ইকুয়াল টু index.php এরকম কিছু যদি থাকে, তাহলে আপনি ওখানে LFI ট্রাই করতে পারেন। বুঝতে পারছি? সো এটা হলো যে আপনার LFI কীভাবে আপনার ভার্নারেবল বুঝবেন, এটা একটু ট্রাই করলাম যে বোঝানোর। এখন আসি যে জি ভাই বলেন। ছোট ভাই যে এই PHP ফাইলের বলুন, কিন্তু এটা জাভাস্ক্রিপ্ট হতে পারে, .js ফাইল হতে পারে, কিংবা .css হতে পারে, এরকম কোনো কিছু হতে পারে। হতে পারে, কিন্তু ইনিশিয়ালি পিএসপি থাকবে, কারণ আপনি ব্যাকএন্ডের পিএসপি ফাইলের মাধ্যমে এক্সিকিউট করা ট্রাই করবেন। ইনিশিয়ালি ওইভাবে জেএস ফাইল .js থাকে না সাধারণত। আচ্ছা,
তবে আপনার ম্যাক্সিমাম পিএইচপি থাকবে, আপনার পিএইচপি ফাইলেই থাকবে জেনারেলি। ওকে, সো আমরা একটু ট্রাই করি। ব্রাউজার এখন বোঝা যায় ভালো মতো? দেখেন এখানে যদি আপনি একটু খেয়াল করেন, এই জিনিসটাকে যদি আমি আবার নোটপ্যাডে নিয়ে আসি, দেখেন এখানে কি দেখা যাচ্ছে যে এখানে এটা ডিবিডাব্লিউ হচ্ছে আমার একটা ওয়েবসাইট। সো এই পর্যন্ত আমার ওয়েবসাইট। সো এটা যদি ওয়েবসাইট অ্যান্ড ওয়েবসাইটের ভার্নাবিলিটি আমরা টেস্টিং করতেছি কি ফাইল ইনক্লুশন। সো এই পর্যন্ত আমার ওয়েবসাইটের মেইন পার্ট। দেন এখানে কি আছে, পেজ আছে, আমার যে আপনার স্পেশাল যে এটাকে বললাম যে আপনার স্পেশাল যে আপনার এখানে একটা আলাদা একটা প্যারামিটার থাকতে পারে। সো এই প্যারামিটার থাকবেই, মাস্ট বি। দেন এখানে কি দেখেন ইনক্লুডেড পিএইচপিটা আছে। এখন কথা হলো যে তার মানে আমি বুঝতে পারলাম যে এখানে আমি এলএফআই ভার্নাবিলিটি এক্সিকিউটে ট্রাই করতে পারি। কিন্তু তার আগে আপনারা আরেকটা জিনিস টেস্ট করতে পারেন, সেটা হলো যে এখানে যে ইনক্লুড পিএইচপি লেখা আছে, এক্স্যাক্টলি ইনক্লুড পিএইচপিটা কি সার্ভারে কি ব্যাকএন্ডে কি এক্স্যাক্টলি আছে? আমরা এই জিনিসটাও কিন্তু ট্রাই করে দেখতে পারি। কিভাবে ট্রাই করব? আমরা এখানে যাব, যাওয়ার পর আলাদা একটা গিয়ে এখানে যে যার সার্চ দিবেন যে ইনক্লুড, আপনার প্যারামিটারটাকে আপনি বাদ দিয়ে দেন। হয়তো করে ইরোড দিতে পারে, বাট যদি থাকে তাহলে ইরোড দেবে, না থাকলে আপনাকে সরাসরি বলতে নাই। দেখেন এখানে কিন্তু একটা ফ্যাটাল ইরোড দিছে আমাকে, যদিও ইরোড দিছে কিন্তু এখানে দেখেন বলছে কিন্তু যে এই যে ফাইলটা এটা কোথায় আছে, বার ডাব্লিউ ডিবিডাব্লিউ ভার্নাবিলিটিস ফাইল ইনক্লুশন দেন ইনক্লুডেড পিএইচপি এর ভিতরে আছে। আর এখানে একটা ইরোড দিয়ে বলতেছে 15 নাম্বার লাইনে ইরোড আছে। তার মানে আমি কি বুঝলাম যে এখানে ইনক্লুডেড পিএইচপি বিদ্যমান, এই সার্ভারে বিদ্যমান আছে। একইভাবে আমরা দেখতে পারি আরেকটা জিনিস যে আমরা এখানে দেখতে পারি ইন্ডেক্স দিয়েও দেখতে পারি কিন্তু চাইলে। সরি, আমরা ইন্ডেক্স ডট পিএইচপিটাকেও কিন্তু আমরা দেখতে পারি এখানে আছে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু আমার ইন্ডেক্স ডট পিএইচপিটাও কিন্তু সার্ভারে বিদ্যমান আছে। এখানে যেহেতু আমাকে ইরোড দিচ্ছে, আদারওয়াইজ যদি না থাকতো 404 দিত আমাকে, যে আমার এটা নাই। সো যেহেতু আমাকে এই ইরোডটা দিছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমি এই ফাইলটাকে অ্যাক্সেস করে ট্রাই করতে পারি। এই ফাইলটার মাধ্যমে আমি কি করতে পারি, এই ফাইলটার ইনস্টেড অফ দিস ফাইল, এই ফাইলের পরিবর্তে আমি ইটিসি পাস ডাব্লিউটাকে সার্ভারে কল করতে পারি, দেখি এই ফাইলের মাধ্যমে আমি ওই ফাইলটাকে রিড করতে পারি কিনা। এটা হলো যে কথা। সো তাহলে ট্রাই করে দেখি। এখন কথা হলো যে ভাই আমি কীভাবে ট্রাই করব? দুইটা মেথড দেখাচ্ছি। সেটা হলো যে আপনার একটা হলো যে আপনার না জানা মেথড। না জানা মেথড হলো যে আপনি এভাবে যাবেন, যাওয়ার পর একদম না জানা মেথড, না বুঝে মেথড যেটা বলতেছি, যে ইটিসি পাসওয়ার্ডটি মানে পাসওয়ার্ডটা দিবেন। দেন যদি আপনার ভার্নাবিলিটি থাকে তাহলে আপনি সার্ভারের যে আপনার ইউজারের যে ইনফরমেশনগুলো আপনি এখান থেকে রিড করতে পারবেন, আপনার এখানে ব্রাউজারে ওয়েবসাইটের মধ্যে দেখাবে। এটা হচ্ছে আপনার না যায় না বোঝার, আপনি জাস্ট দিলেন আন্দাজে একটা এইভাবে। কিন্তু এটাকে বোঝার একটা সিস্টেম আছে, সেটা হলো যে আপনার এখানে দেখতে পারতেছেন যে কয় ডাইরেক্টরি পিছনে, কেউ কি বলতে পারবেন এখানে কয় ডাইরেক্টরি পিছনে ইনক্লুডেড পিএইচপিটা আছে? এক্স্যাক্টলি, এখানে কিন্তু 5টা ডাইরেক্টরি পিছনে কিন্তু ইনক্লুডেড পিএইচপিটা আছে। এখন কথা হলো আমি যে একটু আগে এটিসি পাস ডাব্লিউটা ট্রাই করলাম, এটা অনেক সময় নাও হতে পারে একটা সার্ভারের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, মোস্ট অফ দ্য কেসে আমি এইভাবে ডাইরেক্টরি গণনা করতে পারি। অ্যান্ড গণনা করার ক্ষেত্রে আমি কি করব, যখন আমি আমার ইটিসি পাসওয়ার্ড ফাইলটাকে রিড করতে চাবো, এই যে ডাইরেক্টরি, এটার বদলে আমি কি দুইটা আপনার ডট ডট দিব। এক্স্যাক্টলি, দুইটা ডট ডট দিয়ে দিব। তার মানে কি বোঝালো যে দুইটা ডট ডট দেওয়ার মানে কি, মানে আগের ডাইরেক্টরি। এখন যদি আমি ই করতে চাই, আমরা কিন্তু টার্মিনালে কিন্তু এটা ট্রাই করে দেখছি। যাই ধরেন আমি এখান থেকে একটু দেখাচ্ছি, জাস্ট আমি যাচ্ছি আগের ডাইরেক্টরিতে যাইতে, মানে হোমে যাইতে আমি কি করব, ডট ডট স্ল্যাশ, আমি কিন্তু হোমে আছি তাই না। আমি কিন্তু এই জিনিসটাই ওইখানে এক্স্যাক্টলি ইউজ করব, যে এখানে আমি
5টা ডাইরেক্টরি পর যেহেতু আমার ইনক্লুডটা আছে, আমি 5টা ডাইরেক্টরি আগে গিয়ে দেন এখানে ইনক্লুড ইটিসি পাস ডাব্লিউটাকে আমি এক্সিকিউটে ট্রাই করব। আপনাদের বোঝার অর্থে আমি জাস্ট এটাকে কপি করতেছি টোটালি। সো যেহেতু আমি বললাম যে আমার ডাইরেক্টরির বদলে যেহেতু এখানে স্ল্যাশ অলরেডি আছে, সো আমি এখানে ডট ডট দিয়ে যাচ্ছি, একটার বদলে 2টা করে ডট, 2টা করে ডট দিচ্ছি। এই যে আমার হয়ে গেল কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা আমার হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন কথা হলো যে আপনার ওই যে আমার যে এখানে যে বাকি রইল ইটিসি পাস ডাব্লিউটাকে এখানে আমি ইনক্লুডের মধ্যে দিয়ে দেব, ইটিসি পাস ডাব্লিউটি। এখন কথা কেউ অনেকে কোশ্চেন মনে মনে আসছে যে ভাই এই যে এখানে যে একটা জিনিস আছে এটা তো আমি বুঝলাম না। মনে রাখেন যে আমরা যখন ফুলের আগে এটা কিন্তু দিতেই পারি। আমার কিন্তু কাউন্ট হয়েছে এই যে এখানে দেখেন 1টা 2টা এভাবে গণনা করেন আপনার এখানে 5টা চলে আসছে। সো আমি এই জিনিসটা আমি এখন এখানে এক্সিকিউট করব আমার মূল সিস্টেমের, দেখি আমার এটা ভার্নাবল কি না। একটু আগে তো আমরা বললাম না আমরা না জানা মেথডে দেখলাম, আর এটা হলো আপনার বোঝার মেথড। এখন কথা হলো যে আপনি টুল দেখাবো, অটোমেটেড টুল অবশ্যই দেখাবো, কিন্তু এটা হলো বোঝার মেথড। আপনি চাইলে এভাবে বুঝে করতে পারেন, তবে 100% যে সব ওয়েবসাইটের কাছে কাজ করবে এমন কোনো কথা না। এমন হতে পারে যে আপনার আপনি ইটিসি পাস ডাব্লিউটাকে আপনি 10টা ডাইরেক্টরি পর্যায়ে পাবেন। আবার এমন হতে পারে আপনার ওই যে আন্দাজে আমি একটু আগে যে ডিল মারলাম যে ইটিসি পাস ডাব্লিউটি আপনি সরাসরি পেয়ে যেতে পারেন প্রথম দিকেই। ইটস ডিপেন্ড অন যে ওই ওয়েবসাইটটা কীভাবে বানাইছে, কী লেভেলের সিকিউরিটি তারা ইউজ করছে, এবার ডিপেন্ড করে। সো আমি এক্স্যাক্টলি এটা কেটে দিচ্ছি কারণ আমার ওই প্যারামিটারটা লাগবে। সো প্যারামিটার লাগার জন্য এই যেখানে আমি আসবো, আবার কপি করব, কপি করে এখানে লিখব, দেন আমি ইনক্লুডটাকে বাদ দিয়ে দিচ্ছি। অবশ্যই আমি যেটা বলছিলাম যে আমরা প্যারামিটারের পরে ট্রাই করবো ইনক্লুডের বিপরীতে। সো ইনক্লুডের বিপরীতে আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার কিন্তু চলে আসছে এখানে। আমি কিন্তু সার্ভারের যে ইটিসি পাস ডাব্লিউটি যে ইটিসি পাসওয়ার্ড ফাইলটা এটাকে কিন্তু আমি রিড করতে পারতেছি। আবার অনেক সময় আপনি এখানে ইটিসি পাসওয়ার্ড না দিয়ে এখানে ইটিসি শ্যাডো দিয়ে দেখতে পারেন একই। এরকম যদি হয়, আপনি যদি এরকম একটা কিছু যদি পান আপনার কোনো ওয়েবসাইটে, যদি সেটা বাগ বাউন্টি প্রোগ্রাম থাকে বা পেন টেস্টের কাজ থাকে, আপনি এটার সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেলোড সহ, এখানে যে আমি এই যে ইউজ করলাম না এটাকে ওয়ান কাইন্ড অফ পেলোডের মতো কিন্তু ইউজ করেছি না, এটা সহ আপনাকে রিপোর্ট সাবমিট করতে হবে। তাহলে আপনার এখানে বোঝা যাবে আপনি কাজ করছেন। কিন্তু আমাদের কথা হলো যে আমরা যদি এরকম ভার্নাবিলিটি পাই আমরা ট্রাই করব সার্ভারের অ্যাক্সেস নেওয়ার। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এরকম ভার্নাবিলিটি থাকতে পারে সব ওয়েবসাইটেও, সব না সরি ম্যাক্সিমাম ওয়েবসাইটে এরকম ভার্নাবিলিটি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। অনেক ওয়েবসাইটে ভার্নাবিলিটি থাকে যেগুলো কোডিং করে করা হয়, কিন্তু সব ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি কিন্তু সার্ভারের অ্যাক্সেস নিতে পারবেন না। ওখানে আপনাকে ফায়ারওয়াল বাধা দিবে, বিভিন্ন ধরনের ফাইলে আপনার কি বলে যে আপনার পারমিশন দেওয়া থাকে, আমরা ফাইল পারমিশন দেখেছি না। এখন যেটা আপনার এমন থাকে যে থার্ড পার্টি কেউ শুধুমাত্র রিড করতে পারবে, সো আপনি রিড করতে পারতেছেন। এখানে আমার কিন্তু এখানে এক্সিকিউট পারমিশন হয় নাই, আমি কিন্তু শেলে ট্রাই করবো একটু পর। কিন্তু আমার কিন্তু যদি শুধুমাত্র রিড পারমিশন থাকে, শেলটাকে যদি সে অটোমেটিক ফায়ারওয়াল আউট করে দেয় তাহলে কিন্তু আমি সার্ভার অ্যাক্সেস নিতে পারবো না। কিন্তু এখানে আমি সার্ভার অ্যাক্সেস নিয়েও ট্রাই করবো, দেখি পারে কিনা। সো এ পর্যন্ত তো বুঝছেন না? আমি কি লাইভে আছি এখন ক্লাসে? জি ভাই বুঝছি ভাই। হ্যাঁ জি ভাই। কথা বলছেন না ভাই আছেন না ভাই মাথা উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, কার মাথার উপর দিয়ে যাচ্ছে সে আবার বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। একদম এই ভার্নাবিলিটি একদম ইজি ভাই। তবে যাদের একটু বুঝতে মানে লাইভ ক্লাসে বুঝতে একটু সমস্যা হয় তারা যদি আবার ভিডিওটা দেখেন 2-3 বার একদম ইজি হয়ে যাবে। আমি আপনাদের 2টা মেথডে দেখাইছি, আপনি আন্দাজে ডিরো মারতে পারেন আবার বুঝে বুঝেও করতে পারেন। ইটস ডিপেন্ড অন ইউ। আর সামনে তো টুল দেখাবোই, ওটা আলাদা বিষয়। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে,
সো এটা গেল। এখন কথা হলো যে আমি সার্ভারের যদি অ্যাক্সেস নিতে চাই সেক্ষেত্রে আমার আরও কিছু ডাইরেক্টরির রিড করার পারমিশন থাকা লাগবে। লাইক এখানে থাকতে পারে, ধরেন আমি ডাইরেক্টরিগুলো এখানে লিখছি। যদি আপনি অ্যাক্সেস নিতে চান, এক কথায় আপনার সেকেন্ড স্টেপ আপনি বলতে পারেন। ফার্স্ট স্টেপটা আমরা জানলাম যে ভার্নারেবল কি না, ট্রাই করে ভার্নারেবিলিটি বাইর করলাম যে এই যে আমি ইউজারের ইনফরমেশনগুলো কিন্তু আমি রিড করতে পারতেছি। এখানে দেখেন এখানে রুট আছে, যে ডেমন আছে, আমি তো রিড করতে পারতেছি। এখন কথা হলো সেকেন্ড স্টেপে আমার কাজ হলো যে আদার্স যে ফাইলগুলা ওইগুলো যদি আমি রিড করতে পারি তাহলে আমি কিছু একটা করতে পারবো। আই মিন রিভার্স শেল করতে পারবো বা কোনো কোড এক্সিকিউট করতে পারবো যদি ওই সার্ভারে এই ফাইলগুলো রিড করার পারমিশন থাকে। ওই ফাইলগুলো তাহলে কি অনেক আছে, আপনি গুণে শেষ করতে পারবেন না, অনেক আছে। কিন্তু কথা হলো যে সবগুলা কাজ করে, আবার কোনোগুলো কাজ করে না। যেগুলো সবথেকে বেশি কাজ করে ওগুলোর মধ্যে আমি 3টা আপনাকে দেখাচ্ছি। একটা হচ্ছে যে আপনার প্রক্সেল ইনভায়রন, প্রক্সেল ইনভায়রন, ওকে। সেকেন্ডটা হচ্ছে যে এটা হয়তো বা সবাই দেখায় না, তাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে বার, একটা লগ দিয়ে আপনার অথ লগ, বার লগ অথ ডট লগ। আরেকটা এটা হচ্ছে লগ দিয়ে আপনার অ্যাক্সেস লগ দিয়ে, সেটা হচ্ছে যে আপনার বার লগ স্ল্যাশ অ্যাপাচি, যেহেতু সার্ভারের অ্যাপাচি 2 অ্যান্ড দেন হচ্ছে অ্যাক্সেস লগ। এই যদি 3টা ফাইল আপনি রিড করতে পারেন তাহলে আপনি কোনো র্যান্ডম কোড হতে পারে, শেল হতে পারে, আপনি শেল কোডগুলো এখানে এক্সিকিউট করতে পারেন লোকাল ফাইল হিসেবে। সো আমি তাহলে একটু ক্যাট করে এনভায়রনমেন্ট যে ফাইলগুলো এগুলো আমি একটু টার্মিনালে দেখে আসি যে কেমন হয় সাধারণত। দেখেন এই যে এনভায়রনমেন্ট ফাইলগুলো কিন্তু এরকম হয়। আপনারা যখন আবার ওয়েবসাইটের ক্ষেত্রে যাবেন তখন ওখানে কি থাকবে, ধরেন ওখানে যে সেন্সিটিভ জিনিসগুলো আপনার আপনি যে ওয়েবসাইটটাকে যে আপনি ভিউ করতেছেন, ইউজার এজেন্ট হতে পারে, সেটা ফায়ারফক্স হতে পারে সেটা ক্রোম, এনি ব্রাউজার এক কথায়। সো এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো আছে। এখানে আমি যদি এটাকেও রিড করতে পারি তাহলে আমি সার্ভারে কিছু একটা এক্সিকিউট করতে পারবো, এটা হলো শর্ত। সো আমি তাহলে ট্রাই করে দেখি হয় কি না। এখন কথা হলো যে আমি তাহলে প্রক্সেল এনভায়রনমেন্টটা কোথায় লিখবো, ইটিসি পাসওয়ার্ডের বিপরীতে, এটার বদলে আপনি এটাকে রাখবেন। ওকে, আমি কিন্তু এখানে লিখলাম। এখন লেখার পর যদি এখানে ওরকম আমার যে বললাম না, আমার যে টার্গেটেড যে লগগুলা লাইক ইউজার এজেন্ট বা আদার্স লগ, ইউজারের লগগুলো এগুলো যদি চলে আসে, আমি যদি রিড করতে পারি, এনভায়রনমেন্টটাকে যদি রিড করতে পারি তাহলে আমি কিছু একটা এক্সিকিউট করতে পারবো। সো এটা দেখি, এখানে দেখেন আমি যখন এটা দিলাম, এই যে ফাইলটা আছে সার্ভারে এটাকেও আমি রিড করতে পারতেছি। এখানে দেখেন আমি আমার যে কালির আইপি এটা দেখাচ্ছে, ইউজার এজেন্ট যেটা আমার টার্গেটেড ছিল ইউজার এজেন্টটা দেখাচ্ছে, এটা খুবই সেন্সিটিভ। হ্যাঁ, এটা কিন্তু দেখাচ্ছে ইউজার এজেন্টটাকে। অ্যান্ড পাশাপাশি আপনি যদি কোনো ধরেন আপনি যদি এটার ব্যাকএন্ডে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করেন থ্রু এসএসএস অর এফটিপি, তখন কিন্তু একটা লগ ক্রিয়েট হবে, লাইক সেটা সাকসেসফুল হোক বা না হোক। আপনি যখন কোনো সার্ভার অ্যাক্সেস করেন, সার্ভারের যে অ্যাডমিন আছে তার কাছে কিন্তু ওটা লগ চলে যায়। বা আপনি যদি কোনো নেটওয়ার্কের আন্ডারে কোনো ডাটা যদি প্যাকেট সেন্ড করেন, আপনি কিন্তু ওই প্যাকেটগুলো দেখতে পারতেছেন যে এখানে এই ওয়েবসাইটে ব্রাউজ করা হচ্ছে অ্যান্ড ওই ওয়েবসাইট থেকে কিছু একটা আসতেছে লাইক ইমেজ টিমেজ। তবে অবশ্যই সেটা এইচটিপি প্রোটোকলের ক্ষেত্রে, তবে এখানে আলাদা বিষয়, এখানে প্রোটোকলের সিস্টেম না। সেটা হলো কথা। এটা কেউ বুঝেন নাই এমন কেউ আছেন যে আমি এটাও বুঝি নাই, এটি না বুঝলে পরবর্তীতে আপনি পারবেন না। সিম্পল জিনিস, আমি জাস্ট যদি মুখস্থ বিদ্যাও ধরেন, সেটা হলো যে আমি ইটিসি পাসওয়ার্ডের বদলে প্রক্সেল এনভায়রনমেন্ট লিখছি, লেখে আমি ট্রাই করলাম যে এখানে আছে কি না।
সো আমার কোডটা এক্সিকিউট হচ্ছে, যেহেতু এক্সিকিউট হচ্ছে তার মানে আমি এখানে কোনো একটা রিমোট কোড বা শেল কোড বা যে কোনো কিছু এক্সিকিউট করতে পারি। লাইক সিম্পল একটা কোড দেখায় আপনাদেরকে, যদি সাপ্লামে দেখানো উচিত ছিল। সো সেটা হলো যে আপনার ধরেন পিএইচপি ইনফরমেশন যদি দেখতে চান আপনি একটা সার্ভারে বা পিএইচপি কোডের মাধ্যমে আপনি কী কোড দিবেন, আরও জানা থাকলে বলতে পারেন। সো সেটা হলো যে আপনার পিএইচপি ইনফরমেশন দিলেই সেটা চলে আসে। এটা হচ্ছে আপনার পিএইচপি কোড লিখার আপনার এটা হচ্ছে আপনার স্টার্টিং আর হচ্ছে এন্ডিং, এইভাবে কল্পনা করতে পারেন। সো এখানে কি দিবেন, পিএইচপি ইনফো। ওকে, পিএইচপি ইনফো দিলে তাহলে কিন্তু আপনার এক্স্যাক্টলি আপনার এই পিএইচপির যে ইনফরমেশনটা আপনি পাবেন। অনেক কথা হলো যে আপনার অনেকের কাছে এই জিনিসটা বুঝতে সমস্যা হতে পারে, এটা হয়তো কোডিংয়ের ব্যাপার। পিএইচপির একটা সিম্পল একটা কোড বলতে পারে, সিম্পল পিএইচপি ইনফরমেশন বের করার কোনো সার্ভার থেকে, এটা এইভাবে লিখতে পারেন। আবার অনেকের এইভাবে ঝামেলা লাগতে পারে, তখন আপনার এক লাইনেও নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এটা কোনো ফ্যাক্টর না, কথা হলো যে আপনার জিনিস ঠিক থাকলে হয়। পিএইচপি ইনফরমেশন। সো আমরা এই কোডটা এক্সিকিউট করে ট্রাই করবো, দেখবেন আমাকে যদি এটা এক্সিকিউট হয় তাহলে সে আমাকে পিএইচপি ইনফরমেশনটা বাইর করে ফেলবে। আর যদি আমি এই কোডটা এক্সিকিউট করতে পারি সার্ভারে, তাহলে আমি সাকসেস। আমার যে টার্গেট ছিল ওটা আমি পূরণ করে ফেলাইলাম। আমি রিমোট কোড এক্সিকিউট করলাম, তার মানে এটা আমি অনেক বড় একটা বান্টি পাবো। ধরেন আপনার বান্টি পাওয়ার কথা $500, এই কোড এক্সিকিউট করার কারণে আপনার সেটা হয়ে যাবে $2000। আর পেন টেস্টের ক্ষেত্রে, রিপোর্টের ক্ষেত্রে এটা অনেক বড় একটা রিপোর্ট হয়ে যাবে, ভ্যালুয়েবল রিপোর্ট হয়ে যাবে, ক্রিটিক্যাল ভার্নাবিলিটির আন্ডারে চলে যাবে। ওকে, সো এটা সিম্পল একটা পিএইচপি কোড, খালি মুখস্থ করে রাখতে পারেন আপনারা। পিএইচপি কীভাবে লিখতে বললাম তো, এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে পিএইচপি লেখার স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং। ওকে, আপনারা এইভাবে বুঝতে পারেন। আর এইচটিএমএল ক্ষেত্রে আপনারা জানেনই, এইচটিএমএল ক্ষেত্রে এইচটিএমএল, আবার আমি স্ল্যাশ এইচটিএমএল দিয়ে শেষ দিয়ে দেবো। লাইক ধরেন এইচটিএমএল একটু ডিফারেন্ট পিএইচপির ক্ষেত্রে, যেমন এইচটিএমএল ক্ষেত্রে আমরা একটা ট্যাগ দেই না, ওই জিনিসটাই এটা একটা এইচটিএমএল ট্যাগ। এটার ভিতরে আপনি এই পিএইচপিটাকেও কাজ করাতে পারবেন, পিএইচপি কোড লিখতে পারবেন আপনি। হ্যাঁ, ওই সিম্পল জিনিসটা এটাই। আই হোপ বুঝতে পারছেন যে পিএইচপি জিনিসটা। সো আমি এখন যেহেতু সার্ভারে কোনো কোড এক্সিকিউট করতে চাচ্ছি, সো এই জন্য আমি তো এখান থেকে কিছু পারতেছি না। সো এই জন্য আমি কী ইউজ করবো, যে আমি কোনো কোড সার্ভারে যাওয়ার আগে চেঞ্জ করতে চাই, আমি কি করব? ধরেন আমি সার্ভারে কোনো কিছু পাঠাতে যাচ্ছি, এক্স্যাক্টলি আমি বার্ড সুইটটাকে ইউজ করব, প্রক্সিটাকে আমি ইউজ করব। সো আমি বার্ড সুইটটাকে এখানে রান করে নিচ্ছি। তবে কালির বার্ড সুইটটা একটু স্লো। আপনারা যখন প্রফেশনাল কাজ করবেন, প্রফেশনাল বার্ড সুইট দিয়ে কাজ করবেন। আর নইলে আপনার কমিউনিটি এডিশন নিয়ে যদি কেউ কাজ করতে চান, যেটা ফ্রি ভার্সন, ওটা আপনারা উইন্ডোজে ডাউনলোড করে নেবেন। সেক্ষেত্রে কোনো লাইসেন্স চাবে না কমিউনিটি এডিশনের ক্ষেত্রে। কাজটা তো একটু ব্যাকডেটেড, এজন্য ঝামেলা হয়। আচ্ছা, আমার বার্ড সুইটটা রান হয়ে গেছে। সো আমি ইন্টারসেপ্টটাকে একটু পরে অন করি, তার আগে আমি কনফিগার করে নিই আমার ব্রাউজারের সাথে। সো আমি ব্রাউজারের সাথে আমি কনফিগার করে নিলাম। সো এখন আমি বার্ড সুইটটাকে, প্রক্সিটাকে এক্স্যাক্টলি অন করবো। এই যে প্রক্সি এখানে আছে, তো প্রক্সিটাকে আমি অন করলাম। রিকোয়েস্টটাকে এখন ক্যাপচার করব। এখানে আমার রিকোয়েস্টটা কিন্তু এখানে ক্যাপচার হয়ে গেছে। এখন আমার জানা নেই যে বার্ড সুইটটাকে আসলে কীভাবে আপনার R2+ করা যায়, মানে ভিউ বেশি করা যায়। কারো জানা থাকলে আমাকে জানাতে পারেন, আমি ট্রাই করতে পারিনি। সো দেখেন এখানে কিন্তু আমার রিকোয়েস্টটা কিন্তু চলে আসছে। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু রিকোয়েস্ট চলতে আসছে। আমি যে পর্যন্ত ফরওয়ার্ড না করবো অথবা যদি প্রক্সি অফ না করবো, সে পর্যন্ত এটা কিন্তু যাবে না। এগুলো আমরা আগে থেকেই জানি। এখন কথা হলো যে আজকে আমরা আরেকটু বার্ড সুইটের জিনিস জানবো, সেটা হচ্ছে ইন্সপেক্টর যে অপশনটা আছে,
এটার ইউজেসটা করব আজকে। সেটা হলো যে আপনার এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাট্রিবিউটসগুলা এইচটিটিপি, হ্যাঁ, এটা কোন মেথডে গেছে। আমার যেহেতু আমরা বলছিলাম যদি একটা প্যারামিটার থাকে, প্যারামিটার পর যদি কোনো ফাইল থাকে বা না থাকে, সেক্ষেত্রে ওটা কি জেনারেলি যদি আপনি বলেন গেট মেথড, আমরা বলেছিলাম কিন্তু পোস্ট মেথড গেট মেথড আমরা কিন্তু বোঝাইছি ভালো মতোই। জি ভাইয়া। এর বোঝার একদম ইজি ওয়ে যে এখানে দেখেন প্যারামিটার আছে, হ্যাঁ, ওকে। সো অনেক সময় আবার প্যারামিটার না থাকতে পারে, সেটাও কিন্তু অনেক সময় গেট মেথড হিসেবে গণ্য করা হয়, সেটা আলাদা বিষয়। আপনাকে বারসুইট বলে দেবে, যদি গেট মেথড পোস্ট মেথড আপনি না বোঝেন বারসুইটকে বলবেন, ও আপনাকে ইজিলি জানিয়ে দেবে, ওকে। সো এটা গেল। দেন এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট কোয়েরি প্যারামিটারসগুলো, এখানে যে কোয়েরি আমি যে আমার বলেছিলাম যেটা আমি যে কোয়েরির পর যে আমি যা যা দিয়েছিলাম এটা এক্স্যাক্টলি রিকোয়েস্ট প্যারামিটার চলে আসে। এখন আপনি চাইলে কোয়েরিটাকে এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আদারওয়াইজ আপনি যে এখান থেকে মডিফাই করতে পারেন, হ্যাঁ, এটা হচ্ছে আপ টু ইউ। এই যে একটা চললো। এখন করা যায় যে আপনার রিকোয়েস্ট বডি প্যারামিটারগুলো, এখানে যেহেতু বডিতে কিছু নাই, সো এখানে চলে আসে নাই। সো এখানে আবার কুকিজের একটা অপশন চলে আসে, যখন আপনার কুকিজ এখানে দেখেন আপনার লো সিকিউরিটি যে কুকিটা আছে এখানে কিন্তু কুকিটা চলে আসছে। কুকি নিয়ে আমরা স্টিলিং পরে আবার বিস্তারিত কথা বলবো, আপাতত এটা টপিক না আমাদের। দেন হচ্ছে আমাদের যেটা ইম্পর্টেন্ট, যেটা আমরা এক্স্যাক্টলি চাচ্ছি দেখতে, রিকোয়েস্ট হেডার্স। এখানে রিকোয়েস্ট হেডার যদি আপনি ক্লিক করেন, এখানে দেখতে পারেন যে আমার হোস্ট হচ্ছে এটা আমার খালি যে মেশিনের আইপি, এটা এখানে আমি এটাকে ভিউ করছি। দেন আমার ইউজার এজেন্টটাও কিন্তু এখানে আছে যে মোজিলা ফায়ারফক্সে। দেন আমার এখানে কি অ্যাকসেপ্ট করছে এগুলো আছে, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এগুলো কিন্তু সবগুলো এখানে চলে আসছে। আর কুকিটাও কিন্তু এখানে যাই এখানে আসছে। এখন এর মধ্যে আমরা ট্রাই করবো ইউজার এজেন্টটাকে চেঞ্জ করার, ইউজার এজেন্টের এখানে কিছু একটা এক্সিকিউট করার। কারণ এখানে যদি আপনি এক্সিকিউট করে ট্রাই করেন সেক্ষেত্রে কোনো ঝামেলা অনেক কম হয়। লাইক আপনি হোস্টে যদি করেন তাহলে আপনার হোস্ট তো চলে গেলে এক্সিকিউট কীভাবে হবে। সো সব থেকে সেফ হচ্ছে ইউজার এজেন্টে কোনো কিছু এক্সিকিউটের ট্রাই করা। সো আমি এখানে যাব, ইউজার এজেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো কোড চলে আসছে। যেহেতু আমি এই ভ্যালুটাকে মডিফাই করতে চাচ্ছি, আমি কিছু একটা এখানে লিখতে চাচ্ছি, সো আমি এটাই করি। সো আমি বলছিলাম একটু আগে যে আমরা পিএইচপি ইনফরমেশনটা দেখতে চাচ্ছি, সরি এখান থেকেই চলে আসছে। সো এখান থেকেই নেই, ফাঁকা থাকলেও সমস্যা নাই, তো এখান থেকে আমি সুন্দর জন্য নিয়ে নিচ্ছি। সো আমি এটা জাস্ট একটু নর্মাল একটা পিএইচপি কোড এখানে দিলাম। কেউ ভুল হলে আমাকে জানতে হবে যে পিএইচপি কোডটা ভাই ভুল হয়েছে, হ্যাঁ। সো এটাকে আমি যেহেতু আমি এক্সিকিউট এখানে করলাম, চেঞ্জ করার পর অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাপ্লাই চেঞ্জেস দিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু সেভ হবে না। সো আমি অ্যাপ্লাই চেঞ্জ দিলাম। অ্যাপ্লাই চেঞ্জেস দেওয়ার পর কীভাবে চেক করবেন, অ্যাপ্লাই চেঞ্জেস দেওয়ার পর আপনি যখন ইউজার এজেন্টে আবার আসবেন, এখানে দেখেন আমার ইউজার এজেন্ট চেঞ্জ, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ইন্টারফেস, আমি যখন ফরওয়ার্ড করব এই কোডটা যদি এক্সিকিউট হয়, সে আমাকে সার্ভারের বলে দেবে যে এটা এই ভার্সনে চলতেছে, এই জিনিসগুলো অন আছে, আমাকে সে বলে দেবে। আর যদি ওই ভার্সনে কোনো ভার্নাবিলিটি থাকে আমি কিন্তু ইজিলি এক্সপ্লয়েট করতে পারবো। সো আমি ফরওয়ার্ড করি রিকোয়েস্টটাকে। সো আমার রিকোয়েস্টটা ফরওয়ার্ড হয়েছে। এই যে দেখেন আমার কিন্তু যে কোডটা ছিল পিএইচপি কোড, এটা কিন্তু এক্সিকিউট হয়েছে এই সার্ভারে গিয়ে। এখন আমার কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছে যে আমার পিএইচপি ভার্সন হচ্ছে 5.24 অ্যান্ড আমি উবুন্টু ইউজ করতেছি। অ্যান্ড এখানে সিস্টেমও দেখাচ্ছে মেটাস্প্লয়েট, এটা বলবো এক কথায় আমার যে ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে। অ্যান্ড আমরা যে লাস্ট ক্লাসে আমরা ফাইল আপলোড দেখছিলাম, দেখবেন এখানে খুঁজে দেখবেন যে ফাইল আপলোডটা এখানে অন আছে, এই জন্য আমরা পারছিলাম। ওকে, সো এখানে দেখেন ইনফরমেশনগুলো কিন্তু চলে আসছে। এখান থেকে আরও কত কিছু কী কন আছে না আছে, এগুলো এখন কথা হলো যে আপনি যখন সার্ভার নিয়ে কাজ করবেন, সার্ভার এক্সপ্লয়েট বা জিরো ডে অ্যাটাকস নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনারা এগুলো খুব ইম্পর্টেন্ট যে আপনি যখন একটা রেড টিমার হিসেবে কাজ করতে চাবেন, এক কথায় একটু অ্যাটাকিং মেথডে কাজ করবেন, আপনার কাজ হবে অ্যাটাক করা শুধু। এরকম মেথড যখন কাজ করবেন তখন আপনার এগুলো জানা দরকার যে আমার এই জিনিসটা ওপেন আছে, আমি এটাতে অ্যাটাক করব। আরেকটা ওপেন আছে, কথা হলো যে আপনি 100% শিওর না, হ্যাকিংয়ে কেউ 100% শিওর দিতে পারবে না যে এই কোডে এই জিনিসটা এক্সিকিউটেবল, বাট আপনাকে গেস করতে হবে যে আপনার এটা হতে পারে।
এখানে এটা ম্যাচ করতে পারে, আপনি ট্রাই করবেন। এটাই হলো কথা। এখানে যা যা অন আছে, অফ আছে, এগুলোর আপনি অ্যাডভান্টেজ নিয়ে এক্সপ্লোর করার ট্রাই করবেন। এখানে কিন্তু আমি পিএইচপি ইনফরমেশনগুলো পেলাম। এখন আমি চাইলে এই ভার্সনে কী কী ভার্নাবিলিটি আছে আমি এক্সপ্লোর ডাটাবেসে গিয়ে দেখতে পারি বা গুগল করে দেখতে পারি, দেন এটা দেখে দেন আমি সার্ভার এক্সপ্লোর করে ট্রাই করতে পারি। দুইটা অপশনই আছে। সো এই পর্যন্ত বুঝছেন? জি ভাই। সো এটা হলো যে আপনার, যেহেতু আমি রিমোট কোড এক্সিকিউট করতে পারছি, তার মানে কি বোঝায়, যেহেতু আমার কোডটা এক্সিকিউট হয়েছে সার্ভারে, আমি রিড করতে পারতেছি, তার মানে এখানে আমি কোনো একটা শেল, রিভার্স শেলের ট্রাই করতে পারি। এখন কথা হলো যে এখানে আপনি নর্মাল যে শেলগুলো আমাদের ধরেন আলফা শেল বা সামথিং, এগুলো অনেক বড় না, দেখা যাচ্ছে কয়েক কেবির বা অনেক বড় কোডগুলা, এগুলোকে যখন আপনি সার্ভারে দিবেন দেখবেন যে সার্ভারে বলে দিচ্ছে যে এটার ধারণ ক্ষমতা এত, সেক্ষেত্রে আপনার ওগুলো এক্সিকিউট নাও হতে পারে, ডিপেন্ড অন সার্ভারে কীভাবে সিকিউরিটি তারা নিয়েছে, যতটুকু আমি বললাম। সো এই জন্য আমরা একটা টুল ইউজ করব, জাস্ট একটু শর্টলি দেখে নেব টুলটা। সেটা হচ্ছে আপনার নেটক্যাট, যেটার মাধ্যমে আমি রিভার্স শেল কানেকশন পাবো। এখন কথা হলো যে রিভার্স শেলটা কি, তাই না? রিভার্স শেল হলো যে আপনি এখানে একটা শেল কোড, আপনি একটা শেল কোড বলতে আপনি এখানে একটা কানেকশন পাঠাচ্ছেন। হ্যাঁ, আপনি কানেকশন পাঠাচ্ছেন, এক কথায় যে আপনি প্রাপককে পাঠাচ্ছেন। এখন প্রেরক হলো আমি রিসিভার, আপনি হলো যে ডেলিভারি দিচ্ছেন। এখন আপনি ডেলিভারি দেওয়ার পর এখানে আসছে, এখন ও কী করবে, ডেলিভারি দেওয়ার পর যখন এখানে আসবে, আসার পর যখন আমি রিসিভারে ওই সেমটাকে কল করব, এক কথায় আপনি ধরেন একজনকে খুঁজছেন, সে আপনার বাসায় আছে, যখন আপনি কল করবেন তার সাথে আপনি কানেক্ট হয়ে গেলেন না, যে হ্যাঁ তুমি বাসায় পৌঁছেছো কি না? আমি বললাম হ্যাঁ আমি বাসায় পৌঁছেছি, আমার কিন্তু মাধ্যম হিসেবে এখানে ফোন কিন্তু কাজ করতেছে, জিনিসটা ভালো মতো বুঝেন। সো আমার মাধ্যম হিসেবে ফোনটা কাজ করতেছে, এক্স্যাক্টলি সেম জিনিসটাই নেটক্যাট আমার জন্য করে দিবে পোর্টের মাধ্যমে। পোর্ট তো আমরা বুঝি না, আমরা কিন্তু পোর্ট হিসেবে আলোচনা করছি পোর্ট নিয়ে। এখন ওগুলো এখন কাজে লাগবে, আগে যা যা আলোচনা করছি কোনো কিছু ফাও ছিল না, এখন এগুলো এখন কাজে লাগবে আপনাদের। যে পোর্টগুলোর মাধ্যমে, পোর্ট যে কোনো পোর্ট হতে পারে, এক কথা হলো যে আপনার যে নাম্বারটাকে আমি ফোন দিচ্ছি না, আমার যে প্রাপকের নাম্বারটা ঠিক থাকলে হয়, সে আমাকে আমার নাম্বারে ফোন দিতে পারবে, অথবা আমি তার নাম্বার তাকে ফোন দিতে পারবো। কিন্তু নেটক্যাটের ক্ষেত্রে কী হবে, যে আপনার নাম্বার দুইজনের একই, এই হলো মনে রাখার বিষয়। আর নাম্বার জিনিসটা হলো যে মাধ্যমটা হলো, সেটা হচ্ছে যে পোর্ট নাম্বার। অথবা আপনি এইভাবেই চিন্তা করতে পারেন, আগের সময় যে ধরেন এমন হয় না যে আপনার আগের সময় অনেক আমরা গল্প কাহিনী শুনছি যে অনেক তারা প্রেম করছে, কিভাবে করছে, যে পায়রার মাধ্যমে, হ্যাঁ কবুতরের মাধ্যমে একটা বার্তা দিছে, আবার ওই কবুতর রিটার্ন একটা বার্তা নিয়ে আসছে। আমরা কিন্তু অনেক কিন্তু দেখছি না, অনেক সিনেমায় বা গল্পে, ওই জিনিসটা আপনি এখানে পরিকল্পনা করতে পারেন। দুইটা সেম কথা হলো মাধ্যম হিসেবে আমরা ইউজ করতেছি নেটক্যাট, এটা হলো কথা। নেটক্যাট নিয়ে আমাকে মনে করে দিন, আপনাদের কোর্সে নাই নেটক্যাটটা, তবে ইনক্লুড করা হয়েছে যেহেতু সেকেন্ড বেসে। সো আপনারা একটু মনে করে দিন নেটওয়ার্ক হ্যাকিং সেকশনে, তখন আমরা নেটক্যাট নিয়ে আরেকটু দেখাই দেবো যে কীভাবে আপনি নেটক্যাটের মাধ্যমে হ্যাকাররা, প্রফেশনাল যারা হ্যাকারস আছে, তারা কিন্তু আপনাকে ফোন দিয়ে বা মেসেজ দিয়ে যোগাযোগ করবে না, তার একটা পোর্ট নাম্বার দেবে, অ্যান্ড পোর্ট নাম্বারের মাধ্যমে টার্মিনালে দেখবেন আপনি লিখতেছেন হাই হ্যালো তুমি কী চাও বা সামথিং, বা ভিকটিমকে তারা মেসেজ দিচ্ছে। সো নেটক্যাটের মাধ্যমে এটা ইজিলি করা যায়, বা আপনি ফাইল ট্রান্সফারও করতে পারবে যে কেউ নেটক্যাটের মাধ্যমে, পোর্টের মাধ্যমে। হ্যাঁ, সো এটা মনে করে দিন, এটা আমরা তখন দেখবো, কারণ এখানে ওই টপিকটা নিয়ে আসলে আপনাদের মনে হয় বেশি হয়ে যায়, আমার মনে হয়। ভাই আপনার কথাটা কেটে আসছে, আমি কিছু শুনি নাই। সরি, নেটক্যাটের মাধ্যমে কি আমি আলাদা এক্সট্রা কোনো পোর্ট ক্রিয়েট করতে পারবো শুধু তার সাথে? এখন আমরা দেখবো যে কিভাবে পোর্ট ক্রিয়েট করে কানেকশনটা আমরা নিব। হ্যাঁ, আচ্ছা। সো নেটক্যাট হচ্ছে একটা ওল্ড টুল, কিন্তু খুবই পাওয়ারফুল। এই টুলটা ওল্ড হলেও অনেক পাওয়ারফুল একটা টুল, বিগিনারদের জন্য একদম আদর্শ একটা টুল বোঝার জন্য। এটার আরেকটা ভার্সন হচ্ছে এনক্যাট, দুইটা হচ্ছে আপনার এনম্যাপ থেকে, এনক্যাটটা এনম্যাপ থেকে কিন্তু করা, আমরা এনম্যাপও দেখবো নেটওয়ার্ক হ্যাকিং সেকশনে। সো নেটক্যাট এনসি বা নেটক্যাট হেল্প দিলে আপনারা কিন্তু নেটক্যাটের কমেন্টগুলো পেয়ে যাবেন। এখানে দেখেন এই কমেন্টগুলো চলে আসছে, আমরা কয়েকটা ইউজ করবো এখানে কমেন্টগুলো। এখানে দেখেন সিতে শেল কমেন্ট বোঝাচ্ছে যে বা ইউজ করলে বিন ব্যাচ দিতে হবে। ইউজটা হচ্ছে যে আপনার দেখেন এখানে বলে দিচ্ছে ডেঞ্জারাস, সেটা হলো যে আপনার যদি আপনি ইউজ করেন তার মানে হচ্ছে এক্সিকিউট, মানে আমি যে সার্ভারে কোনো কিছু দিচ্ছি এটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পর সে আমাকে রিভার্স কানেকশন দিবে পোর্টের মাধ্যমে।
ধরেন আপনি কোনো কবুতরের মাধ্যমে একজনকে একটা বার্তা পাঠাতে চাচ্ছেন, আপনি ওই বার্তার মধ্যে আপনি লিখে দিলেন যে আমার আইপি এত, আমার পোর্ট নাম্বার হচ্ছে এত, এটাকে সেন্ড করে দিলেন কার মাধ্যমে? ই কমান্ডের মাধ্যমে, যে তুমি এক্সিকিউট করবা। দেন সে রিটার্ন আসলো ওই বার্তাটা, আপনি কিন্তু এখানে ওয়েট করতেছেন যে সে আসে কিনা। যখন যে কবুতর আবার বার্তাটা নিয়ে আসলো, তখন আপনি সেম পোর্টে আপনাদের ধরুন গোপন কোড হিসেবে আপনি পোর্টটা ইউজ করছেন, ওই সেম পোর্টে যখন আপনি কল করবেন তার রিপ্লাই দেখতে পারবেন বা তার অ্যাক্সেস আপনি নিতে পারবেন। এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা ইউজ করবো একটু পর। দেন ওতে এগুলো একটু ইজিলি দেখে নিন। ইন্টারভ্যাল আমরা কিলোগ্রামে দেখেছি। ইন্টারভ্যাল মানে কি? সময়, ডিলে, ইন্টারভ্যাল। হ্যাঁ, তারপরে এল আমাদের এখানে যেগুলো ইম্পর্টেন্ট আমি বলতেছি, এল হচ্ছে আপনার লিসেনিং মোড। লিসেনিং জিনিসটা কি? ওই যে আমি বললাম যে আপনি একটা জিনিস একজনকে পাঠাইছেন, এখন আপনি তার জন্য অপেক্ষা করতেছেন, এটাকে আপনার টার্মিনালে বলে লিসেনিং। ওকে, সো এন হচ্ছে নিউমেরিক আইপি অ্যাড্রেস। আমরা নেটওয়ার্ক হ্যাকিং সেকশন মনে করে দেন দেখাই দেবো যে কীভাবে আপনার এন দিয়ে আপনার স্পেসিফিক একটা আইপি অ্যাড্রেসটাকে আপনি নেটকেটের মাধ্যমে খুব দ্রুত স্ক্যান করতে পারেন। আর পিতে হচ্ছে পোর্ট, এটা আমরা ইউজ করব। এলটাকেও আমরা ইউজ করব, যেটা হচ্ছে লিসেনিং মোড। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বারবোস। বারবোসটাকে আমি বলেছিলাম, বারবোসটা হচ্ছে যে আপনার ধরেন আপনি কোনো কাজ চলতেছে, আপনার টার্মিনালে কোনো কাজ চলতেছে, আপনি যদি -v না দেন ওই টুলের ক্ষেত্রে, তাহলে ওই ইরর বা কী কাজ চলতেছে বা কোনো অ্যাটাক হচ্ছে কিনা ওটা আপনি লাইভ দেখতে পারবেন না, সরাসরি আপনার সামনে চলবে না। আর যদি আপনি -v দেন বারবোস মাধ্যমে, এটা আপনার এখানে দেখাবে যে এই ইরর আছে বা এই জিনিস হচ্ছে, এই আর কি। এখন কথা হলো যে আপনি কীভাবে তাহলে নেটক্যাটের মাধ্যমে লিসেনার সেট আপ করতে পারেন আর কিভাবে আপনি রিভার্স কানেকশন পাইতে পারেন, এরকম একটা প্রশ্ন আসে না? এখানে দেখেন, এই প্রশ্ন যেহেতু চলে আসছে, তাহলে আপনার বলেছি যে নেটক্যাটের মাধ্যমে আপনি যদি লিসেনিং পোর্ট ওপেন করতে চান, মানে আপনি কারো জন্য অপেক্ষা করতে চান, তাহলে আপনাকে একটা কমেন্ট দিতে হবে। দুইটা কমেন্ট আপনি ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করতে হবে। হচ্ছে এনসি মানে নেটক্যাট, দেন দিতে পারেন -vb মানে বারবোসটা, -l মানে লিসেনিং, আপনি লিসেন করতেছেন, -p মানে হচ্ছে পোর্ট, কোন পোর্টে আপনি মানে কোন আপনার যে গোপন কোডটা ছিল ওটাই আপনি অপেক্ষা করতেছেন। পোর্ট আপনি এনিথিং হইতে পারে, তবে সংখ্যার হতে হবে, কথা হলো এটাই। হতে পারে একটা 1 2 3, হতে পারে একটা 00, এনিথিং হতে পারে। এক কথা এখানে স্ট্রাকচারটা একটু দেখে রাখেন। এটা হচ্ছে পোর্ট, এটা হচ্ছে আপনার লিসেনিং পার্টটা। আপনি কীভাবে লিসেনিং করবেন নেটক্যাটের মাধ্যমে। আরেকটা হচ্ছে যে আপনি লিসেনিং যে হইলো, তাইলে আপনি তার কাছে বার্তা কিভাবে নেবেন বা তার কানেকশনটা আপনি দেখতে পারবেন, এটাকে বলা হয় রিভার্স শেল বা রিভার্স কানেকশন। আপনি এভাবেও বলতে পারেন। এই রিভার্স কানেকশনের জন্য তাহলে আমি কি করতে পারি, তাই না? এই জন্য আমি করতে পারি এনসি -e, একটু আগে আমি বলেছিলাম -e মানে এক্সিকিউট, দেন ওই যে ওখানে বলা ছিল বিন, এখানে ব্যাশও দিতে পারেন, sh দিতে পারেন, দেন sh, দেন হচ্ছে আপনার কালির যে আইপিটা ওটা দিতে হবে, মানে আপনার অ্যাটাকারের আইপি। ধরেন আপনার ফোন নাম্বারটা, আপনাকে সে ব্যাক কল দিবে না, সো এখানে হবে যে আইপি, কালির আইপি লিখে দিই, তাহলে ইজি হবে। আইপি, দেন হবে ওই যে আপনার যে গোপন কোডটা, সেম পোর্ট হতে হবে অবশ্যই। পোর্টটা আমি দিয়ে দেবো এখানে, সেটা হবে পোর্ট। এই হলো আপনার স্ট্রাকচার, কীভাবে লিসেনিং করবেন আর কিভাবে আপনি এটা বলতে পারেন যে আপনি রিভার্স কানেকশন। এটা হলো রিভার্স কানেকশন। ওকে, সো বোঝা গেল আমরা কীভাবে করব। এখন এই জিনিসটাকে যদি আমি লিখি একটু, সেটা হলো সরাসরি যদি এখানে একটু লিখি। এখন ভাই আপনারা কি আছেন? সব তো চোখ হয়ে গেছে, মাঝে মাঝে ভাই এত নেটের অবস্থা খারাপ, তো মাঝে মাঝে মনে হয় আমি বাইরে গেছি।
আচ্ছা, সেটা হলো যে আপনাকে বলছেন না আরেকটা মেথড আছে শর্ট, সেটা হলো যে আপনার এই লিসেনিংটাকে আপনি এখানে যে পোর্ট আপনি যে এখানে যে সিম্বলগুলো ইউজ করছেন এগুলো আপনি একসাথে ইউজ করতে পারেন। কীভাবে? এনসি মাইনাস লিসেনিংয়ের জন্য এল, ভার্বসের জন্য বি, আর পোর্টের জন্য পি, দেন হচ্ছে পোর্ট নাম্বার ধরেন আমি 55 দেব। এটা হলো আমার লিসেনিং। যদি আমি দেই তাহলে সে এখানে লিসেনিং করা স্টার্ট করে দেবে, দেখবেন এখানে লিখে চলে আসবে। হয়েছে তো আমার, আমি যেটা বললাম তখন আপনি দুইটার একটা ইউজ করতে পারেন, আপনি আলাদা আলাদাভাবে মাইনাস ভিভি এল পি ইউজ করতে পারেন অথবা একসাথে ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। না বুঝলে আলাদা আলাদাভাবে ইউজ করেন, আর নাহলে একসাথে ইউজ করতে পারেন। এটা আমার লিসেনিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। সো আমি তার জন্য অপেক্ষা করতেছি। এখন কথা হলো যে আমার কবুতরটাকে তো যাইতে হবে, তাই না? এখন আমি কবুতরটাকে তো পাঠাবো, এই পাঠানোর জন্য আমাকে একটা সহায়তা নিতে হবে। কি সহায়তা নিতে হবে? ধরেন আপনি আপনি একটা যে বার্তা পাঠাচ্ছেন, মুখে বললে তো হবে না, একটা কাগজে তো লিখতে হবে, তাই না? কাগজে না লিখলে তো সেটাও হবে না, মুখে বললে তো কবুতর যা বলতে পারবে না। এই জন্য আমরা পিএইচপির একটা ফাংশন ইউজ করব। কি ফাংশন সেটা? সেটা হচ্ছে পাস থ্রো। এটা হচ্ছে পিএইচপির একটা ফাংশন, যে ফাংশনটা আপনার সার্ভার অ্যাকসেপ্টেবল। আপনি যদি এইটাকে সরাসরি দিয়ে দেন, সার্ভারে এটা অ্যাকসেপ্টেবল হবে না, কাজ করবে না। এই জন্য আমি ওই যে কাগজে লিখে দিলাম, কাগজে লেখার জন্য কি করব? আমি পাস থ্রুটাকে দিব। আর আমরা তো জানি পিএইচপি ফাংশনটা আমরা কীভাবে ইউজ করব, একটু বলে গেছিলাম। সো এটা হচ্ছে পাস থ্রু ফাংশনটা কীভাবে ইউজ করবো দেখেন, আমি উপরে লিখছি, আগেই লিখে রাখছি যাতে আপনাদের আগে থেকে একটু মাথায় ঢুকে, যাতে একটু কল্পনা করে থাকেন আগে থেকে। অনেকে হয়তো বা কল্পনা করছেন যে ভাইয়ের উপরে কী লিখে রাখছে। হ্যাঁ, সো এই জন্য লিখে রাখা, যাতে আপনারা একটু দেখে এগুলা মাথায় রাখতে পারেন, আগে থেকে একটু ভাবতে পারেন। সো যেহেতু আমি পাস থ্রুটাকে এখানে লিখছি, পাস থ্রুটাকে লেখার জন্য এখন আমার তো যেহেতু এটা পিএইচপির মাধ্যমের কোড, পিএইচপির ফাংশন, সো আমাকে পিএইচপির কি স্টার্টিং এন্ড এন্ডিং দিতে হবে না? সেটার জন্য আমি কি দিব? এই যে আমার স্টার্টিং হয়ে গেল, দেন হচ্ছে আমার এন্ডিং। এই যে আমার এন্ডিংটা হয়ে গেল। এখন এই যেটার যে ভিতরে আছে, ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে আমার বার্তা, এটা ধরেন কাগজ, কাগজের ভিতরে আমি আমার প্রিয়জনের কাছে ধরেন বার্তা পাঠাবো। এখন বার্তাটা কি? এটা হচ্ছে আমার বার্তা, নেটক্যাট এক্সিকিউশন। এক্স্যাক্টলি, নেটক্যাট। এটাকে আমরা বলেছি অ্যান্ড কমেন্টও দেখাইছি কিন্তু, যে দিয়ে আপনার কি দিতে হবে। সো নেটক্যাট এক্সিকিউশন বিন ব্যাশ, এটা হচ্ছে ব্যাশ বা এসএইচ সরি। সো দেন হচ্ছে আমার কালির আইপি, সে আমি যে বার্তাটা পাঠাইলাম তাকে আমার বলতে হবে না যে আমি তোমাকে তো বার্তা পাঠাইছি, তুমি আমাকে এই নাম্বার আমার নাম্বারে কল দিও। আর হচ্ছে এটা আমার গোপন কোড। ওকে, এই হলো আমার সিস্টেম। এখন এই জিনিসটাকে আমি একটু আগে যে পিএইচপি ইনফো আছে ওটা আর ইনস্টিড অফ মানে ওটার পরিবর্তে আমি ইউজ করব। সো আমি যাই, ব্রাউজারে যাব, ব্রাউজারে যাওয়ার পর ইন্টারসেপ্টটাকে অফ করে দেব, আবার অন করব, করার পর আমি এটাকে আবার রিফ্রেশ দেই। ভাইয়া ইন্টারসেপ্ট অন হয়নি। ও সরি ভাই, থ্যাংক ইউ। সো অন করলাম, দেন আমি আবার এটাকে ক্যাপচার করার ট্রাই করি। সো ক্যাপচার করলাম। এখন এখানে কিছু কথা আছে, সেটা হলো যে অনেক সময় এটা যেহেতু আমার একটা ভার্নারেবল সার্ভার ইউজ করতেছি বা মেন সার্ভারে আপনি ইউজ করেন না কেন, অনেক সময় আপনাকে এক্সিকিউট করতে দেবে না, অনেক সময় ইরোর দিতে পারে বা অনেক সময় কোনো কাজ করবে না। এটা প্যানিক হওয়ার কিছু নাই, আবার ট্রাই করবেন, দরকার হলে আবার একটু রিফ্রেশ করবেন, আবার এক্সপ্লোর করবেন, এভাবে করবেন। ওকে, সো আমার ইউজার এজেন্ট এখানে কিন্তু যেহেতু আমি আগে এটা ওপেন করে রাখছিলাম, সো এটা চলে আসে, আপনাদের ক্ষেত্রেও এরকম চলে আসবে। আর কেউ যদি একদম কেটে মেটে করেন তাহলে এই যে এরকম চলে আসবে আবার। হ্যাঁ, সো আমার এখানে চলে আসে ইউজার এজেন্ট। সো আমি এই পাশে এর যে সাইনটা আছে এটাকে এখানে ক্লিক করলাম। সো ইনস্টিড অফ আমার যে ইউজার এজেন্ট এখানে আমি আমার কোডটাকে বসিয়ে দিচ্ছি। সো আমার পাস থ্রু, আমার বার্তা, আমার নাম্বার, দেন হচ্ছে আমার পোর্ট,
সো আমি একটু পোর্টটাকে আবার একটু চেক করে নিচ্ছি, 55 দিয়েছি, হ্যাঁ 55 দিয়েছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেটা বললাম কোড কিন্তু দুইটা একই দিতে হবে, হিডেন কোড যেটা, হ্যাঁ আমি কোড বলতেছি, আবার কেউ বললেন যে ভাই কোড তো এটা আসল ভাষা না, একটি পোর্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি। সো আমি অ্যাপ্লাই চেঞ্জেস দিলাম, অ্যাপ্লাই চেঞ্জেস দেওয়ার পর আমি ফরওয়ার্ড করব, দিয়ে ফরওয়ার্ড করলাম। এখন ফরওয়ার্ড করার পর আপনার একটু ওয়েট করতে হবে কানেকশন আসে কিনা। এখানে দেখেন, খেয়াল করে দেখেন, আমার কিন্তু লেটার আমি পাঠাইছি আমার প্রিয়জনের কাছে, সে আমাকে রিপ্লাই দিছে, রিপ্লাই দিয়ে বলছে যে দেখো আমার কাছে এই জিনিস আছে, অমুক জায়গায় তুমি এই জিনিসের অ্যাক্সেস করতে পারবা, এই জিনিস তুমি দেখতে পারবা। ধরেন আমি আমার প্রিয়জনকে একটা বার্তা পাঠাইছি যে আমি খুব দরিদ্র অবস্থায় আছি, আমার টাকা পয়সার অভাব, সে বললো যে আমার অমুক জায়গায় একটা খনি আছে, ওই জায়গায় মাটির নিচে যে খুদার পর এই জিনিস তুমি দেখতে পারবা। সো সে বার্তা পাঠাইলো, আমি রিসিভ করলাম, রিসিভ করার পর কানেকশন হইলো। এখন আমি দেখবো যে ওটার ভিতর কী আছে। এখন আমার তো খুদাই করতে হবে, তাই না, করতে হবে। এজন্য আমি কি করব, এখানে আপনি কালির যে কোনো কমেন্ট আপনি ইউজ করেন, কাজ করবে। লাইক ধরেন আপনি কোন ডাইরেক্টরিতে আছে, তাই না, আমরা এখন কোন ডাইরেক্টরিতে আছি, লোকাল ফাইল ইনক্লুশনের যে ডাইরেক্টরি সেটা হচ্ছে ফাইল ইনক্লুশন, এখানে আছে, তাই না। সে দেখবেন আমি যখন এলএস দিব, সে আমাকে পিডাব্লিউ দিয়ে দিব, সে আমাকে দেখায় কিনা আমি কোন ডাইরেক্টরি, দেখেন সে কিন্তু দেখাইছে যে আমি কোথায় আছি, আমার কোডটা কোথায় এক্সিকিউট হয়েছে। ওই যে মনে আছে কিনা ইনক্লুড ডট পিএসপিটা আমার কি 5টা ডাইরেক্টরি পরে ছিল, এখানে বলেন 1 2 3 4 5টা ডাইরেক্টরি পর আমার কোডটা এক্সিকিউট হয়েছে। হওয়ার পর সে বলছে যে তোমার ডাইরেক্টরিতে তুমি এই জায়গায় আসা আপাতত। দেন আমি যদি এলএস দেই, এলএস দেওয়ার পর দেখেন আমরা কিন্তু দেখেছিলাম যে ওখানে ইনক্লুড ডট পিএসপি আছে, ইন্ডেক্সও আমরা কিন্তু চেক করেছিলাম, ওখানে দেখেন আমার ইন্ডেক্সটাও সার্ভারে ভিজিবল আছে। এখন কথা হলো যে আপনি হুএমআই দিতে পারেন, হুএমআই দিয়েছেন, দেখেন আমাকে বলছে ডাব্লিউ ডেটা মূল অ্যাক্সেস সে দিয়ে দিয়েছে আমাকে সার্ভারে, এখানে এটার ভিতরে আপনার ডেটাগুলো থাকে। সো আপনি আরও ইউজ করতে পারেন, লাইক আইডি দেখেন, যদি দেন দেখেন আপনার বলছে যে ইউআইডি হচ্ছে এটা, গ্রুপ আইডি হচ্ছে এটা, আপনাদের কিন্তু এগুলো বোঝানো হয়েছে যে ইউজার নেম মানে ইউআইডি গ্রুপ আইডি এগুলো বোঝাচ্ছি না আমি। সো এক্স্যাক্টলি এখানে দেখেন দেখতে পারতেছেন সবগুলো সেম। দেন আপনি আইডি তো গেল, দেন আপনি চাইলে সিডি করতে পারেন। এখন কথা হলো একটা খেয়াল করার বিষয়, আপনি যখন সিডি দিবেন সেক্ষেত্রে কোডটা একটু ধরেন স্লো কাজ করতে পারে। সো আমি সিডি দিলাম, সিডি কোন ডাইরেক্টরিতে যাব, আমি যাবো হচ্ছে ডিবিডাব্লিউ এর ভিতরে যাব, ডিবিডাব্লিউ, ওকে। সরি আমি বার তো দিই নাই, ওকে। সো একটু টাইম নেবে, এই জন্য আমার ওয়েট করতে হবে, কিছুই করার নাই। সো একটু টাইম নেবে, অনেক সময় এক্সিকিউট নাও হতে পারে, টাইম লাগতে পারে, নেটওয়ার্ক ইস্যু হতে পারে, কিন্তু এক্সিকিউট হবে, টাইম লাগতে পারে হয়তো বা একটু বেশি। কিন্তু যাদের ইন্টারনেট কানেকশন অনেক ফাস্ট তাদের অনেক ফাস্ট কাজ করবে। এখন কথা হলো যে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি, একটু কনফিউশন থাকতে পারে যে ভাই আমি কি ভি ইউজ করতে পারি এখানে, এখানে আপনি ভি মন চাইলে ইউজ করতে পারেন, নাহলে নাও ইউজ করতে পারেন। এখন যদি আপনি ভি ইউজ না করতেন কী হয়তো বলি, ভি ইউজ না করে আপনি ইরোর যে এখানে দেখাচ্ছে এগুলো শো করতো না মোস্ট প্রবলি, ওকে। সো স্টিল ওয়েটিং। সো আমাদের কিন্তু হ্যাঁ বলেন, ফাইল এক্সিকিউশনের আগে হচ্ছে লিসেনিংটা অন করতে হবে না ভাইয়া? এটা হলো যে আপনি যখন ফাইলের অ্যাক্সেস নিতে যাবেন, রিমোট সার্ভারের অ্যাক্সেস নিতে যাবেন, তখন আপনার লিসেনার সেট করতে হবে। আমাকে আপনাকে সুন্দরভাবে বুঝালাম না যে একজনের কাছে আপনি বার্তা পাঠাতে চাচ্ছেন, আগে তো তার জন্য আপনার ওয়েটিংটা সেট আপ করে রাখতে হবে, আপনার ওয়েট করা লাগবে বার্তা পাঠানোর পর, এটা পৌঁছাবে, পৌঁছানোর পর সে আপনাকে নক করবে, নক করার পর সেখানে আপনি রেসপন্সগুলো পাবেন। এক্স্যাক্টলি এখানে তাই হচ্ছে। জি ভাইয়া। সো একটু টাইম নিচ্ছে এখানে। সো এখানে কেউ আছেন যে এখনও বুঝেন নাই যে ব্যাপারটা, একদমই আজকে এই পর্যন্তই রাখি। এটা আরেকটা মেথড আছে, একদম অ্যাডভান্স একটা মেথড, আপনাদের মিডিয়াম পর্যন্ত আছে, কিন্তু আমি চাচ্ছি ওই অ্যাডভান্স মেথডটা দেখাতে যে কীভাবে আপনি ফেক একটা লগের মাধ্যমে কীভাবে আপনি অ্যাক্সেস নিতে পারেন লগ ক্রিয়েট করে। সো এটা নেক্সট ক্লাসে দেখবো, এটা অনেক বড় হবে একটু। সো কারো কি এখন ইস্যু আছে যে আপনি পারতেছি না, আমি ভাই পারবো না, বুঝি নাই একদমই, একটু
কথা হলো যে একদম বুঝে নাই, আরেকটা কথা হলো যে ভাই আমি দু একবার দেখলেই বুঝবো। ভাই তাহলে তো ভাই দুই একবার দেখলে বুঝবো। সবাই দুই একবার দেখলেই বুঝতে পারে। এক্স্যাক্টলি। আমরা যদি index.php তারপর include ফাইল এগুলো তো আমরা এডিটও করতে পারবো এখানে, তাই না? ক্যাট করেন না আপনি, ন্যানো করেন, ক্যাট করে দেখতে পারবেন, ন্যানো করে এডিট করতে পারবেন। বললাম না এখানে সার্ভারের যেহেতু এটা কালি টার্মিনাল, আপনার তো সব আপনার এর এখানে আমার কিন্তু ওই যে ডিডব্লিউতে নিয়ে আসে, বললাম না ওকে নিয়ে আসেনি এখনো, টাইম নিচ্ছে। সো আপনাদের একটু টাইম নাও নিতে পারে, আপনারা একটু চেক আউট করে দেখতে পারেন, আমার এখানে টাইম নিচ্ছে, সো আপনাদের নিয়ে আসবে। সো আপনাদের কথা হলো যে আপনার এখানে লিনাক্সের সব কমেন্টে কাজ করবে, কারণ সার্ভার তো লিনাক্স সার্ভার না, দেখেছেন না আমরা কিন্তু চেক করছি উবুন্টু। সো এক্ষেত্রে আপনার সব কমেন্টগুলাই কাজ করবে, ওটা নিয়ে ভাবার কিছু নাই। আমার এখানে একটু লেট করতেছে, এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু তাও হইলো কেন জানি না। তো যাই হোক, কথা হলো যে বুঝতে পারছেন তো, এটাই তো হলো কথা। ভাইয়া ভার্ব সুইট অন থাকার কারণে এরকম হচ্ছে নাকি? না ভাই, ভার্সিটি অন থাকার কারণে এরকম হচ্ছে না। তাহলে যদি এটা হলো যে আমার কানেকশনের কারণে, একটু স্লো কানেকশনের কারণে হচ্ছে, এটার জন্য অনেক ফাস্ট কানেকশন লাগে ডাইরেক্টলি মেনটেনের জন্য, এই হলো কথা। আবার অনেক সময় ডিবিডাব্লিউ দিয়ে শুধু দেন, তাও হইতে পারে। হ্যাঁ, আমরা যদি আরেকটু ট্রাই করি, অবশ্যই একটু পরে ট্রাই করি যেহেতু আমরা দেখতেছি। সো আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকের রেকর্ডটা এখানে শেষ দিয়ে দেবো। ভাইয়া মানে হচ্ছে যে মানে হ্যাঁ ভাই বলেন, কার কোশ্চেন? এখন যদি ধরেন আমরা যদি এই যে index.php ফাইলটা আছে এখানে যদি আমি একটা শেল রাইখা দিই, তাহলে তো আমি এই সার্ভারের আন্ডারে যতগুলো ডোমেইন আছে মানে টোটাল সবগুলাই তো আমি অ্যাক্সেস পাই যাব, তাই না? হ্যাঁ, এখন আপনার কথা হলো যে এখন চাইলে আপনি ভারী শেল আপলোড করতে পারবেন। ধরেন আপনি ইন্ডেক্সটাকে আপনি ন্যানো দিয়ে এডিট করে আপনার আলফা শেল কোডটা বহাই দিলেন, দ্যাটস ইট, আপনার কাজ হয়ে গেল। আপনি ওই গ্রাফিক্যাল index.php কোডটা ডাইরেক্টলি মানে আমরা কাট করে ইয়ার কোডটা শেলের কোডটা বসায় দিলেই কি কাজ করবে? হ্যাঁ হ্যাঁ কাজ করবে, কিন্তু কথা হলো যে আপনার ওই আচ্ছা, ওই ডাইরেক্টরি আপনার খুঁজতে হবে যে কোন ডাইরেক্টরি সেটা আপলোড হইলো। এই যে দেখেন ডাইরেক্টরি, ওকে, FI মানে ফাইল ইনক্লুশন স্ল্যাশ দেন দিতে হবে আপনি কি index.php, তখন আপনার কানেকশন পাবেন, আদারওয়াইজ ডাইরেক্টরি ভুল করলে পাবেন না। যে প্রসেসটা দেখাইছেন সেম প্রসেস কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা আদার কোনো ওয়েবসাইট সেম প্রসেসই? Same, any kind of website, same process, this type of vulnerabilities. কোনো মানে others LFI vulnerabilities এর জন্য কিন্তু সেম প্রসেস ডিফারেন্ট মেথড আছে, এগুলো অ্যাডভান্স মেথড আছে যে আপনার এই জায়গায় আপনি না হলে এই জায়গায় করবেন, এগুলোর মেথড আছে, কিন্তু কাজ একই। আপনাকে যেভাবে দেখালাম এটা একটা মেথড, আবার আরেকটা মেথড আছে ডিফারেন্ট। এক কথা হলো যে আপনার বললাম না সার্ভারের উপর ডিপেন্ড করে, যেটার উপর যেটা কাজ করে। আপনি তো 100% বলতে পারবেন না যে এক্স্যাক্টলি আপনি ধরেন আপনি হইলো যে আপনি একটা ধরেন বুফেতে গেলেন আপনি খাইতে, এখন আপনি 100% বলতে পারবেন যে আমি 10টা আইটেম ভালো মতো খাইতে পারবো, এটা তো বলা সম্ভব। খাইয়ে তো মানে যে দেখবেন, সার্ভারের উপর যেটা কাজ করে সেটাই মানে বেস করবে আর কি। এটাই হলো কথা। মেথড আছে অনেক, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট মেথড এটা, ওয়ান অফ দ্য বেস্ট মেথড। এই জন্য আপনাদের এটা দেখানো। কালকে আরেকটা মেথড মানে নেক্সট ক্লাসে আরেকটা মেথড দেখাবো ইনশাল্লাহ, সেটা মনে করে দিন আমাকে একটা। হ্যাঁ, যেহেতু আপনাদের কোর্সে মিডিয়াম পর্যন্ত এখানেই আছে, সো আমি চাচ্ছি ওই মেথডটাও দেখাই দিলে আপনাদের জন্য ভালো হবে, যে আমরা একটা ফেক লগের মাধ্যমে কীভাবে ওই অ্যাক্সেস লগ, যে একটু আগে লিখছিলাম মনে হয় এখানে, হ্যাঁ এখানে এই যে দেখেন অথ লগ আছে, এটাকে কীভাবে ইউজ করতে পারি, আমরা তো একটা দেখলাম এখানে, সো আমরা এটাকে কীভাবে ইউজ করে ঢুকতে পারি লগের মাধ্যমে, এটা দেখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাস। তো আরও যদি কোশ্চেন না থাকে তাহলে আমি রেকর্ডটা স্টপ করে দিই। ভাই এখান থেকে ওই যে আপনার তাহলে ইউজার অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড আমরা বের করতে পারবো না এখান থেকে? আপনার অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড তো এখানে যদি সোর্স ফাইল আপনি যদি ঘাটাঘাটি করেন, সার্ভারের ফাইলগুলা যদি থাকে তাহলে পারবেন, তবে ডাটাবেজ অ্যাক্সেসও নিয়ে পারবেন ওই শেলের মাধ্যমে, আদারওয়াইজ পারবেন না। আপনাকে ইউজার অ্যাডমিনের পাসওয়ার্ড বের করতে হলে আপনাকে ডাটাবেজ অ্যাক্সেস নেওয়া লাগবে। এই ক্ষেত্রে আপনার ভালো একটা শেল ইউজ করতে হবে, লাইক ওয়েবলির মাধ্যমে কিন্তু আপনি ডাটাবেজ অ্যাক্সেস নিতে পারবেন, ছোটো একটা শেল পারবেন। আর গ্রাফিক্যালি তো বলাই হয়েছে, আর আপনার তো আমি ভুল শেল
ফাইল দিয়ে দিছি। সেটা হলো যে আপনাদের আমি রং শেল পরবর্তীতে আমি খেয়াল করে দেখলাম যে আমি তো রং শেল ফাইলটা আপনাকে আপলোড করে দিছি, কারেকশন করে দেবো না আমি। এক্স্যাক্টলি ওই শেলগুলো এখন কাজ করে না, হ্যাঁ আপনার ভুলে আমি আপলোড করে দিছি অন্যটা। আর এটা যদি হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হয় তা সেই ক্ষেত্রে হচ্ছে যে যদি অ্যাক্সেসটা পাওয়া যায় যে মানে ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা পেয়ে গেলে তো ওই যে মিনাজ ভাই যেভাবে দেখাইছে ডাব্লিউপি ফাইল ম্যানেজার করে সেই আপলোড করে ডিরেক্টলি ডাটাবেজে অ্যাক্সেসও পাওয়া যায়, মানে হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হলে সেটা করা যাবে, তাই না? ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আরও ইজিলি করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমার হচ্ছে যে ধরেন আপনি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনি তো এখানে ইন্ডেক্স আপনাদের সবগুলো ফাইলের আপনি অ্যাক্সেস পাইলেন না, আপনি কনফিগ ফাইলের যদি অ্যাক্সেস পান আপনি ব্যাকডোর ক্রিয়েট করতে পারবেন। ব্যাকডোর ক্রিয়েট করে নিজে একটা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার বানাতে পারবেন যখন মনে হয় তখন, অ্যান্ড ওখান থেকে আপনি টোটালি আপনার ঢুকতে পারবেন আপনার ড্যাশবোর্ডে। আর ড্যাশবোর্ডে ঢোকার পর আপনি তো যে কোনো প্লাগ ইন ইনস্টল করতে পারবেন, ডাটাবেজে অ্যাক্সেস নেওয়ার প্লাগ ইনও আছে। এখন কথা হলো যে রেস্ট্রিক্ট যদি করা থাকে তাহলে আপনার সেই ইউজ করা লাগবে, এগুলো কথা। আচ্ছা, এটা আবার অন্য মেথডে ট্রাই করতেছি আবার ডিবিডাব্লিউতে শুধু। আচ্ছা, কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে রেকর্ডটা অফ করে দিই। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট সেটা হলো যে আপনাদের ফ্রাইডেতেও ইনশাল্লাহ ক্লাস হবে আপনাদেরকে, মোস্ট প্রবাবলি 1 আওয়ার ক্লাস হবে, আর টাইম আমি জানিয়ে দেবো। শুক্রবার আসলে আমাদের আলাদা একটা ট্রেনিং চলে, তো শুক্রবারে না দিনের মধ্যে। এখন কথা হলো যে ভাই মোস্ট অফ দা যারা আছে এখানে যারা রেগুলার প্রবলেম হবে ভাইয়া। রেগুলার আমাদের যে সময়টা ছিল শনি সোম বুধ, ওইটা করলেও মনে হয় যে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবারটা না করে। হ্যাঁ, এখানে আপনাদের হয়তো বা আপনাদের 2 জনের প্রবলেম, কিন্তু যখন আমি আবার শনিবারে মুভ করব দেখা যাবে 5 জন প্রবলেম হবে। এখানে হচ্ছে কি ওই আমাদের ডেটটা কিন্তু ওইরকমই ছিল, শনি সোম বুধ আর কি। হ্যাঁ, শনি সোম বুধ ছিল, কিন্তু আপনাদের পরবর্তীতে 2 দিনে নিয়ে আসা হয়েছে আপনাদের টোটাল কোর্সটাকে। কিন্তু আপনাদের শুক্রবারে যে টপিক ওটা একদম হালকা টপিক থাকবে, এটা হলো কথা। এখন শুক্রবারের একটা ক্লাস নেই, যদি উপস্থিতি ওরকম না দেখি তাহলে আমরা শনিবারে আবার রেগুলারে মুভ করে যাব। কারণ এখানে মোস্ট অফ দা আপনাদের বলা হয়েছে যে গ্রুপে সবাই কিন্তু শুক্রবারের দিকে ইঙ্গিত করেছেন, এই জন্য এদিকে নেওয়া। সংখ্যাগরিষ্ঠ দিকে আমরা যাবো এক্স্যাক্টলি। 2-1 জনের প্রবলেম হলে আপনার রেকর্ড দেখে নেবেন, সমস্যা নাই, কিন্তু ভারী টপিক থাকবে না শুক্রবারের। ওকে, দেখে নেবেন, সমস্যা হবে না আই হোপ। কারণ সবাই দিন শেষে আপনার ওই দেখা যাচ্ছে আপনার রেকর্ডের উপর নির্ভরশীল হয়ে যান ম্যাক্সিমামে। হ্যাঁ, সো এক্ষেত্রে যাদের একটু প্রবলেম হয় বা ট্রেনিং আছে বা এখানে আপনার অনেকে আরও জব করতেছে, তারা কিন্তু বলতেছে ভাই ফ্রাইডে ভালো, ফ্রাইডে আপনারা একটু লেটে জয়েন করছেন, তার আগে সবাই বলছে ফ্রাইডে। সো এক্স্যাক্টলি এই ক্ষেত্রে আমাদের ওই দিকে মুভ করা লাগতেছে। তবে যদি দেখি ওই দিকে উপস্থিতি খারাপ, যারা বলছিল তারা নাই, আবার আমরা শনিবারে মুভ করে নেবো, সমস্যা নাই, চেঞ্জ করতে সময় হবে না। তাদের কথা মেনে নিলাম একদিনের জন্য, এই আর কি। কিন্তু হালকা টপিক থাকবে শুক্রবারে, আপনাদের ওরকম বড় টপিক থাকবে না ইনশাল্লাহ, সো প্রবলেম হবে না আই হোপ। সিমিলার টপিক আপনার শুক্রবারের যে ক্লাস হবে ওটাতে সিমিলার টপিকই থাকবে, সেটা হচ্ছে আপনার রিমোট ফাইল ইনক্লুশন ভার্নাবিলিটি, দুইটা সেম কাইন্ড অফ। এটা যদি বুঝেন আপনি ওটাও বুঝবেন, কোনো সমস্যা হওয়ার কথাই না। ওকে, সো মোস্ট প্রবলি 10টায় হবে, তবে আমরা আপনাদের ওখানে জানিয়ে দেবো। আমি যেহেতু আমি ক্লাসটা নিব, আপনাদের জানিয়ে দেবো, আমি জানিয়ে দেবো ক্লাসের আগে। ঠিক আছে। সো রেকর্ডটাকে আমি স্টপ করতেছি, দেন কারো কোশ্চেন থাকলে কোশ্চেন নিচ্ছি।